নমস্কার, বিগ নিউজ 24/7 আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি কায়ান। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরে। এশিয়ান গেমস শুরুর অনেক আগে থেকেই সম্প্রচারকারী চ্যানেলের তরফে 100 পদকের প্রচার শুরু করে দেওয়া হয়েছিল, যা আদতে ছিল নরেন্দ্র মোদীরও স্বপ্ন। তা অবশেষে সত্যি হলো। এশিয়ান গেমসে সত্যি 100 পদক পেরিয়ে গেল ভারত। এটি সর্বকালীন রেকর্ড। এর আগে কোনোদিনও 100 পদক ছোঁয়া তো দূর, তার ধারে কাছেও যেতে পারেনি অ্যাথলিটেরা। এশিয়ান গেম শুরুর অনেক আগে থেকেই সম্প্রচারকারী চ্যানেলের তরফে প্রচার শুরু করে দিয়েছিল, যার স্লোগান ছিল ইস বার 100 পার, অর্থাৎ এবার 100 পদকের গণ্ডি পেরিয়ে যাবে ভারত। সেই প্রচার অবশেষে প্রাণ পেল শনিবার। এশিয়ান গেমসে সত্যি 100 পদক পেরিয়ে গেল ভারত। এটি সর্বকালীন রেকর্ড। এর আগে কোনোদিনও 100 পদক ছোঁয়া তো দূর, তার ধারে কাছেও যেতে পারেনি অ্যাথলিটেরা। সোনা পাওয়ার ব্যাপারেও এবার রেকর্ড করেছে। সম্প্রচারকারী চ্যানেল যতই এর প্রচার করুক, এর পেছনে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কথা অস্বীকার করার উপায় নেই। ভারতকে খেলাধুলোর দেশ হিসেবে প্রমাণ করতে মরিয়া খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিশ্বে দাপট দেখানোর আগে এশিয়া সেরা হয়ে উঠতে হবে। এশিয়ায় ভারত যে কারোর থেকে কম যায় না, সেটা বোঝানোর জন্যে এশিয়াডের থেকে ভালো মঞ্চ আর হয় না। তাই প্রচারের শুরুটা হয়েছিল এশিয়ান গেমস থেকে। সেখানে অভূতপূর্ব সাফল্য মিলল। আগের মোট পদকের থেকে 30টিরও বেশি পদক জিতে এশিয়াডে সেঞ্চুরি করে ফেলল ভারত। মোদী অবশ্য প্রচারের আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। 70টি পদক পেরোনের পরেই তিনি টুইট করে 100 পদকের স্বপ্ন উস্কে দেন এবং ভারতীয় ক্রীড়াবিদেরা হতাশ করেননি। 1951 সালে শুরু হয়েছিল এশিয়ান গেমস। এই প্রতিযোগিতা শুরু হওয়ার অন্যতম কারিগর ভারতই। প্রথম প্রতিযোগিতার আসর বসেছিল নয়াদিল্লিতে। সেবার ভারত পেয়েছিল 51টি পদক। তারপর থেকে সর্বমোট পদকের সংখ্যা 50ও ছুঁতে পারেনি। 31 বছর পর আবার দিল্লিতে এশিয়াডের আসর বসে। সেবার 57টি পদক পায় ভারত। আবার কয়েক বছরের খরা, তারপর 2006 সালের দোহা গেমসে 53টি পদক জেতে তারা। সেই শুরু। তারপর থেকে কখনো 50-এর নিচে নামেনি পদক সংখ্যা। গত বছর এশিয়াডের ইতিহাসে সবচেয়ে বেশি সোনা এবং পদক পেয়েছিল ভারত। 16টি ছিল সোনা, মোট পদক ছিল 70টি। 4 বছরের ব্যবধানে যে 30টিরও বেশি পদক যোগ করবে তারা, এটা অনেকেই ভাবতে পারেননি। কেন্দ্রীয় সরকারের মদতে সম্প্রচারকারী সংস্থা প্রচার শুরু করে দেওয়ার পর তাই অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সেটা যে নিছক ফাঁকা আওয়াজ ছিল না, তা বোঝা গিয়েছে এখন। খেলোয়াড়রা তো বটেই, এই প্রচারে এগিয়ে এসেছিলেন রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর কর্তারাও। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রচারে তো ছিলেনই, তার সঙ্গে জেনারেল অনিল চৌহান, চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল মনোজ পান্ডে, চিফ অফ আর্মি স্টাফ, অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরিকুমার, চিফ অফ নেভাল স্টাফ এবং এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীও। এছাড়াও প্রচারে ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান, হেমা মালিনী, মাধুরী দীক্ষিত, অভিষেক বচ্চন, কপিল শর্মার মতো অভিনেতারাও। শিক্ষাবিদ এবং লেখক সুধা মূর্তিকেও প্রচার করতে দেখা যায়। ক্রীড়াবিদদের মধ্যে মীরাবাই চানু, জাহির খান, অঞ্জু ববি জর্জ, রাজা রণধীর সিংহ এবং আরও অনেকে ছিলেন। জাকার্তার পদক সংখ্যা টপকে যেতেই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বুধবার সকালে তীরন্দাজিতে সোনা জেতার সঙ্গেই ভারতের পদক সংখ্যা হয়ে যায় 71। তারপরেই প্ল্যাটফর্ম এক্সে মোদী লেখেন, এশিয়ান গেমসে ভারত এবার সব থেকে বেশি উজ্জ্বল। 71 পদক আমাদের সব থেকে ভালো ফল। ভারতীয় অ্যাথলিটদের দায়বদ্ধতা, পরিশ্রম ও খেলোয়াড়ি মানসিকতার ফল পাচ্ছি। প্রতিটা পদকের নেপথ্যে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প। দেশের কাছে এক গর্বের মুহূর্ত। প্রত্যেক অ্যাথলিটকে শুভেচ্ছা। বস্তুত অনেকেই মনে করেছেন মোদীর অনুপ্রেরণাতেই নাকি এশিয়াতে খেলাধুলোয় নিজেদের শক্তি প্রকাশ করার সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদেরা। ভারতকে খেলাধুলোর দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় বাজেটে খেলাধুলায় বরাদ্দ বাড়ছে। বিভিন্ন প্রকল্প তৈরি করে সেখানে ক্রীড়াবিদদের যুক্ত করা হচ্ছে। যেমন টার্গেট অলিম্পিক স্টেডিয়াম স্কিম, সেটাই এখন কাজে দিচ্ছে।
আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা সম্প্রতি বলেছিলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছেতেই ভারত আগামী দিনে খেলাধুলায় অন্যতম শক্তি হয়ে উঠবে, আর তার জন্য সরকার আপ্রাণ চেষ্টাও করছে। ক্রীড়াবিদদের পুরস্কার দেওয়া হচ্ছে, বিদেশি কোচেদের ব্যবস্থা করা হচ্ছে, নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। 3 থেকে 4 বছর আগে এটা শুরু হয়েছিল, এখন যেটি একটা জায়গায় চলে এসেছে তার ফলাফলও দেখতে পাচ্ছি আমরা সকলে। টপস পরিকল্পনা যার মস্তিষ্ক প্রসূত, সেই ক্রীড়া আইনজীবী নন্দন কামাত বলেছেন, ভারত যে এশিয়ার অন্যতম সেরা শক্তি হয়ে উঠছে এটাই তার প্রমাণ। শুটিং এবং অ্যাথলেটিক্সের মতো খেলাধুলোয় আরও জোর দেওয়া হচ্ছে, প্রতিদিন উন্নতি করছে তারা। নতুন নতুন খেলাধুলোয় আগ্রহ দেখা যাচ্ছে। এশিয়ার মধ্যে চীনকে ছোঁয়া এখনো ভারতের কাছে স্বপ্ন, কিন্তু এবারের প্রতিযোগিতায় তাইপেই উজবেকিস্তান বা ইন্দোনেশিয়ার মতো দেশকে টপকে যাওয়া কম ব্যাপার নয় বলে মত সংশ্লিষ্ট মহলে। ভারতের শেফ অফ দ্য মিশন ভূপেন্দ্র সিংহ বাজওয়া বলেছেন, আগামী দিনে চীনকে তাড়া করার স্বপ্ন দেখতেই পারি আমরা। এর পিছনে সূক্ষ্ম রাজনীতিও কাজ করছে বলে মনে করেছেন অনেকেই। এমনিতে ভারত ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবেই পরিচিত। সাধারণ মানুষের যা মাতামাতি তা ক্রিকেট নিয়েই। ফুটবল তো বটেই, বাকি কোনো খেলাধুলোই তার ধারে কাছে আসে না। ক্রিকেটের এই আধিপত্যই কিছুটা খর্ব করতে চাইছেন মোদি। বাকি খেলাধুলোকে সমর্থন করে তিনি প্রমাণ করতে চাইছেন, ভারত শুধু ক্রিকেটই খেলে না, হকি, কুস্তি, টেনিস, তীরন্দাজিতেও পাল্লা দিতে পারে। তাছাড়া অলিম্পিক্স বা এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত খেলাগুলি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন এই খেলাগুলি তথ্যের অধিকার আইনের আওতায়। ক্রিকেট এই আইনের আওতায় পড়ে না, এই নিয়ে একটা গাত্রদাহ মোদী সরকারের থাকতেই পারে। ক্রিকেটের সর্বময় কর্তা এখন জয় শাহ, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। বিভিন্ন রাজ্য সংস্থা থেকে শুরু করে বিসিসিআই সর্বত্রই কেন্দ্রের শাসক দলের নেতাদের রমরমা। বিপুল টাকা আসে ক্রিকেট থেকে, ভরে কোষাগার। তা সত্ত্বেও কেন ক্রিকেটের দাপট কমানোর চেষ্টা? আসলে ক্রিকেট এখনো বিশ্বজনীন খেলা হয়ে উঠতে পারেনি, মাত্র কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ। ভারতের খেলাধুলোকে গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দিতে অলিম্পিক স্পোর্টস ছাড়া গতি নেই। তাই জ্যাভলিন, স্কোয়াশ, কুস্তি, বক্সিংয়ের মধ্যে যে খেলাগুলি মোটামুটি গোটা বিশ্বেই রয়েছে, সেখানেও দাপট দেখাতে চাইছে ভারত। শুধু কেন্দ্রীয় সরকার নয়, বেসরকারি সংস্থাগুলিও এখন ক্রীড়াবিদদের সাহায্য করতে এগিয়ে আসছে। অন্তত 10 বছর আগেও যা ভাবা যেত না, ক্রীড়াবিদদের গাঁটের কড়ি খরচা করে বিদেশে প্রতিযোগিতা খেলতে যেতে হতো, এখন অনেকেরই সেই চিন্তা আর নেই। দুয়ারেই রয়েছে স্পন্সর। ভারত এবারের এশিয়াডে অভাবনীয় সাফল্য পেলেও কিছুদিন আগে এই পরিস্থিতি ছিল না। নির্বাচন না হওয়া এবং অন্তর্কলহের কারণে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা আইওসি নিলম্বিত করার হুমকি দিয়েছিল ভারতীয় অলিম্পিক সংস্থাকে। সে সব মিটে গিয়েছে অনেক দিনই। বেশিরভাগ খেলাধুলোতেই দায়িত্বে প্রাক্তন খেলোয়াড়েরা। ভারতের এই পরিস্থিতি দেখে আগামী 15ই অক্টোবর মুম্বাইয়ে আইওসির অধিবেশন বসছে। এখন থেকেই 2036 অলিম্পিক্সে ভালো ফল করার লক্ষ্য নেওয়া শুরু হয়ে গিয়েছে। Hi, this is Deepika Palekar. We're very happy to be here today. After coming back from the Asian Games, we won a few medals and we're very happy and satisfied, and hopefully we can build from here. Hi everyone, Saurabh Ghoshal here. I think we're very proud to have achieved what we've achieved in Hangzhou this year. The squash team, both the men's and the women's, have done exceedingly well, and hopefully we can build on this and take Indian squash to greater heights in the near future. How do you feel, man? How do you feel? Yeah, I feel very happy to have won the decider against Pakistan so that we could win a gold medal. Being my first Asian Games, it was really special for me personally, and yeah, we're really excited. Yeah, the final was obviously very hard. I think it being a Pakistan-India match made it a bit harder than it might have usually been. So yeah, I was just really happy. How do you support your friends? Yeah. Yeah, I have the best support system. My family and friends are very supportive. They are very understanding of how my life works very differently to maybe other people, and I think this win is also for them. देखो, मैं तो सबसे पहले तो उन सारी फाइटर गर्ल्स को बधाई दूंगी जिनका जुनून, पैशन और फाइटिंग स्पिरिट ने भारत को आज गोल्ड मेडल दिलाया।
1-1 का स्कोर जो है वो बहुत मायने रखता है कबड्डी में। और जब इस टाइप की जब कंपटीशन हो जिसमें फाइटिंग के साथ एक एक स्कोर के लिए लाले पड़ते हैं, तो उसमें एक मेंटल टफनेस है वो जरूर होनी चाहिए। और वो मैं समझती हूँ कि हमारी लड़कियों ने जो मेंटल टफनेस दिखाई है वो काबिले तारीफ है। क्योंकि मैं बीइंग ए साइकोलॉजिस्ट, मेरी विमेन साइकोलॉजी पे ही पीएचडी है, तो मैं हमेशा एक ट्रेनिंग के दौरान फोकस करती थी कि लड़कियों को, क्योंकि मैं उनको भी बोलती थी कि जब मैच होता है तो उस दौरान कोई भी कोच आपके साथ अंदर नहीं होता है, हर एक डिसीजन खिलाड़ी को लेना होता है। तो एक कंपटीशन में, इस प्रकार के कंपटीशन में जब बिल्कुल ऐसा हो जाए कि हम एक स्कोर से आगे पीछे चल रहे हैं, 1-1 स्कोर चल रहे हैं, तो फाइटिंग स्पिरिट ही वहां सबसे ज्यादा है, वो अहमियत रखती है और वो मेंटल टफनेस है, वो कॉन्फिडेंस लाती है। तो इस प्रकार के मैंने हजारों मैचेस लड़कियों के करवाए थे कि जिसमें हम 1-1 स्कोर से मैच खेलते थे। और आज वो 1-1 स्कोर का मैच है वही चला। मैंने कल रात में ही जैसे ही ईरान से चाइनीज ताइपेई ने ईरान को बीट किया, तभी मेरे दिमाग में ये आ गई थी और तभी मैंने लड़कियों को टिप्स दी। मैंने ग्रुप पे लड़कियों को टिप्स डाली रात में ही कि कल मैच चाइनीज ताइपे के साथ होना है, हमारा पहला मैच अच्छा नहीं गया, कल हमें कैसे खेलना है वो टिप्स मैंने डाली। वो टिप्स ये दी कि 1-1 स्कोर का मैच जाएगा, तुम्हारा कॉन्फिडेंस ही तुम्हें अंत तक लेकर जाएगा, पहली चीज। दूसरी चीज ये डाली मैंने कि जब तक आपको नेवर गिव अप की जो सिचुएशन है वो रखनी है। और ईरान नहीं सॉरी चाइनीज ताइपेई है वो स्लो मोशन का गेम खेलता है। हमारा जो पैटर्न है खेलने का वो स्लो मोशन नहीं है, हमें गेम का टेम्पो है वो एग्रेसिव रखना है। मैंने यही टिप्स मैंने भी दे के भेजी, सभी लोगों ने हमारी लड़कियों के लिए दुआएं भी मांगी है, आशीर्वाद भी दिया है। और उन लड़कियों में मैं जो हमेशा देखती हूँ, एक फाइटर देखती हूँ, तो वो जो टिप्स मैंने भी दी है, उन कोचेज ने भी दी है और सारे जो मैं समझती हूँ कि सभी लोगों की दुआएं थी हमारे देश की टीम के साथ, क्योंकि पिछला एशियाड हम हार चुके थे। तो मैं हमेशा, मेरे अंदर एक टीस रहती थी कि मुझे ये जैसे भी करके हमें ये गोल्ड है वो रिगेन करना है। और इसी स्पिरिट के लिए मैंने एक ही चीज मांगी थी, मेरे बच्चों, अगर मुझे आप माँ जैसा प्यार देते आए हो और मैं समझती हूँ मुझे ये गोल्ड दे दो। जैसे मैंने उनको एक पिछले दिनों जब कैंप के दौरान, मैंने ट्रेनिंग के दौरान एक दिन पैप टॉक लिया, तो उस दिन मैंने एक चीज समझाई थी कि देखो कारगिल वार के दौरान कर्नल पुरोहित ने 80 खिलाड़ियों को चुना, उन्होंने तोलालिंग पहाड़ी के लिए वो चढ़े और उन्होंने बच्चों से यही कहा, खिलाड़ियों से, मेरे बच्चों मुझे ये तोलालिंग की पहाड़ी चाहिए, और उन्होंने बच्चों ने अपनी जान लगा दी। तो ये देश के लिए हम अपनी जान भी न्यौछावर कर सकते हैं, जैसे कर्नल बत्रा ने किया था कि उन्होंने डेथ चार्ज भी ले लिया था कि सर आई एम गोइंग टू टेक डेथ चार्ज। तो जब कोई देश के लिए फाइट करता है तो जज्बा इतना बुलंद होना चाहिए कि हम डेथ चार्ज लेने के लिए भी तैयार रहे। वो फाइटिंग स्पिरिट में लगातार लड़कियों के अंदर इनकलकेट करती आई थी। एक साइकोलॉजिस्ट की भूमिका के साथ साथ, कोच की भूमिका के साथ साथ मैंने इन बच्चों के अंदर एक माँ का प्यार भी डेवलप किया, और उसी वजह से आज जैसे ही मैच खत्म हुआ, वीडियो कॉल करके लड़कियां रोई थी, मैं भी रोई, हम रोए, लेकिन वो खुशी के आंसू थे। वो देश के लिए हमने अपना झंडा बुलंद कर दिया, और देश का भाग्यशाली हम ये है कि 100 सेंचुरी हमने जो मारी है उसमें 100वां मेडल है वो हमारी कबड्डी विमेन को गया है। ये काबिले तारीफ है। आई हैट्स ऑफ टू ऑल द गर्ल्स, आई लव यू डियर डॉल्स, you did your best and you snatched the gold for India. Love you all.